হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইসমার্ট বাংলার ইউটিউব চ্যানেলে। কেমন আছো তোমরা? আজকে অনেক দিন পর একটা ইউটিউব সেশনে আমরা চলে এসেছি। তো অনেক পরীক্ষা আমাদের হয়ে গেল। WBCS কেমন হয়েছে, প্রিলিমিনারি এক্সাম তোমরা অবশ্যই জানাও, এবং আপকামিং যে ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, এসএসসির এক্সামস রয়েছে, সেগুলোর প্রিপারেশনও আশা করি একই রকম জোরদারভাবে তোমরা নিচ্ছ। এবং তোমাদের সঙ্গে রয়েছি আমরা মেন্টাররা রাইসমার্টের তরফ থেকে। আজকে একটু অন্যরকমের সেশন নিয়ে আসছি আমি, যেখানে আমি তোমাদের অ্যাকচুয়ালি কমেন্টস পেয়েছিলাম কিছু, যে ব্যাংকিং অ্যাওয়ারনেসের উপরে কিছু কোয়েশ্চেন্স। তো আজকে আমি বেসিক্যালি ব্যাংকিং অ্যাওয়ারনেসের ওপরেই প্রশ্নগুলো রাখার চেষ্টা করেছি, যেগুলো ব্যাংকিংয়ের এক্সামগুলো তো বটেই, এবং তার সাথে সাথে আমি বলতে পারি যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু WBCS বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপেও যেমন আসতে পারে, এসএসসির স্টাফ সিলেকশনের কমিশনের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসতে পারে। তো পুরো ক্লাসটার সঙ্গে থাকো এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কতগুলো প্রশ্ন সঠিকভাবে উত্তর করতে পারলে, এবং কতগুলো তোমরা পারলে না, সেগুলোকে অবশ্যই আলাদা করে নোট ডাউন করে নেবে। সো লেটস স্টার্ট, আজকের ক্লাসটা শুরু করা যাক। আমরা যেরকম বলছিলাম যে আমরা যে ক্লাসটা করব দ্যাট ইজ অল অ্যাবাউট ব্যাংকিং অ্যাওয়ারনেসের বেশ কিছু মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এবং সেগুলোর কনসেপ্ট আমরা জানবো। আমি তোমাদের সঙ্গে রয়েছি, সায়ন্তনী দাস ইকোনমিক্সের একজন মেন্টর হিসেবে তোমাদেরকে গাইড করার চেষ্টা করি। তো চলো, উইদাউট ওয়েস্টিং টাইম আমরা ক্লাস স্টার্ট করব। জাস্ট বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমি বলে দিই, আমাদের 2024-এর টার্গেট WBCS এর যে কোর্সটা সেটা চলে এসেছে, নতুন ব্যাচ শুরু হয়ে গেছে এবং এখনও হচ্ছে। যদি কেউ তোমরা অ্যাডমিশন নিতে চাও, যে আরও ভালোভাবে আমাদের সাথে থেকে পড়াশোনা করবে, আমাদের সাথে কানেক্টেড থেকে পড়াশোনা করবে, তোমরা কিন্তু এই নাম্বারে অবশ্যই কল করে নেবে। প্রথম যে প্রশ্নটা বলছে ভারতের প্রথম স্মল ফাইন্যান্স ব্যাংক কোনটা? তো উত্তর তো আমরা দেখব, এবং স্মল ফাইন্যান্স ব্যাংক কাকে বলবো সে বিষয়টাও জানবো। অপশনস এখানে বলছে ফিনকেয়ার, SFB নাকি ইকুইটাস, না ক্যাপিটাল, নাকি ESAF, নাকি উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। তো এই অপশনের মধ্যে যেটা আমার উত্তর হবে সেটা হচ্ছে আসলে অপশন সি, মানে ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক। আমরা একটুখানি বলে দিই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে আমরা দেখতে পেয়েছি 2015 সাল নাগাদ একটা নতুন ধরনের কনসেপ্ট আনার চেষ্টা করছে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থাতে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড ব্যাংকিং। এবং এই যে ডিফারেন্সিয়েটেড ব্যাংকিংয়ের কনসেপ্টটা তারা আনছে, তার আন্ডারে দু ধরনের ব্যাংক এস্টাবলিশ করার কথা বলা হয়েছে। একটি হচ্ছে পেমেন্টস ব্যাংক এবং দ্বিতীয়টা হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক। একটি হচ্ছে পেমেন্টস ব্যাংক, এটার ব্যাপারেও আমরা জানবো, এবং দ্বিতীয়টি হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক। কেমন? তো এই যে স্মল ফাইন্যান্স ব্যাংক আনার কথা বলা হচ্ছে, সেই ব্যাংকের মধ্যে ভারতের মাটিতে প্রথম স্মল ফাইন্যান্স ব্যাংক যেটা প্রতিষ্ঠা করা হচ্ছে, দ্যাট ইজ ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক। এবং এইটা কিন্তু তোমাদের একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। কেমন? চলে আসি, আমরা চলে আসব আমাদের ঠিক এইটা রিলেটেড একটা কনসেপ্টে, যে স্মল ফাইন্যান্স ব্যাংক বলতে আসলে কি বুঝি। তো দেখো, স্মল ফাইন্যান্স ব্যাংক হচ্ছে সেই সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো, এগুলো ব্যাংকের মতোই বা ব্যাংকই রাদার বলা চলে, কিন্তু তাদের যে কাজটা সেটা অনেকটা বলতে পারি সীমাবদ্ধ আনব্যাংকড এবং আনওয়ারেন্টেড সেকশন অফ দ্য কান্ট্রি। তার মানে যেই সমস্ত অর্থনৈতিক সেকশনগুলো, যেই সেকশনের মানুষজনগুলো প্রপারলি ব্যাংকিং সিস্টেমটাকে অ্যাভেল করে উঠতে পারে না, ঠিক তাদের জন্যই কিন্তু এই ব্যাংকের কথা ঘোষণা করছে RBI। এবং আমরা দেখতে পাচ্ছি যে এরা কিন্তু কোম্পানিজ অ্যাক্ট 2013 দ্বারা এনলিস্টেড থাকছে অ্যাজ পাবলিক লিমিটেড কর্পোরেশন। একটা খুব ফেমাস প্রশ্ন হচ্ছে যে ইন কেস অফ পেমেন্টস ব্যাংক, সেক্ষেত্রে মিনিমাম পেইড আপ ক্যাপিটালটা কত সেটা মাথায় রাখবে। 200 কোটি টাকা, অনেক জায়গায় দেখতে পাবে 100 কোটি আছে, বাট দ্যাট হ্যাজ বিন আপডেটেড টু 200 crores rupees। ফাইন। দেন বলা হচ্ছে প্রোমোটার্স শেয়ার।
প্রোমোটারের শেয়ারটা থেকে অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায়, সেক্ষেত্রে বলবে যে প্রাথমিকভাবে 40%, 12 বছর মানে পর থেকে এটা কিন্তু 26%-এ ডিক্রিজ করা যেতে পারে। ইনিশিয়ালি the promoter of a small finance bank should have a paid up capital, should have a investment বা তার শেয়ারটা থাকতে হবে 40%, যেটা 12 বছর পরেতে গিয়ে 26%-এ নামালেও নামাতে পারে। কেমন? চলো চলে আসি পরের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে which among the following organization released the ombudsman scheme। আচ্ছা, এই ombudsman মানে কি? ombudsmaনের মূল যে মানেটা হচ্ছে সেটা হচ্ছে grievance redressal। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির, মানে কোনো একজন কাস্টমারের, ব্যাংকের কাস্টমারের কোনো ধরনের অভিযোগ যেটা ব্যাংকে বারবার জানানো সত্ত্বেও শুনছে না, সেক্ষেত্রে যেই লোকটা দাঁড়িয়ে আছে তাকে সাহায্য করার জন্য, বা যে অফিসটা, যে গভর্নমেন্ট অফিস দাঁড়িয়ে আছে তাকে সাহায্য করার জন্য, সেটা হচ্ছে বেসিক্যালি স্মল ফাইন্যান্স ব্যাংক, সরি, সেটা হচ্ছে বেসিক্যালি ব্যাংকিং ombudsman, রাইট? তো প্রশ্ন করছে যে ব্যাংকিং ombudsman স্কিমটা কে রিলিজ করেছিল? আরবিআই, নাবার্ড, সেবি, ডিআইসিজিসি। এটা একটা আরবিআই এর সাবসিডিয়ারি, তোমরা জানো আরবিআই এর সাবসিডিয়ারিজ। তো নাকি এর মধ্যে কেউই না? অবশ্যই ব্যাংকিং রিলেটেড বিষয়, তাহলে আরবিআই ছাড়া কেই বা করবে? সো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা কিন্তু হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ তোমরা উত্তরটা? জেনে নি চলো যে এই পেমেন্টস ব্যাংক থেকে কোন এই ব্যাংকিং ombudsman থেকে কোন কোন জায়গাগুলো আমার প্রশ্ন আসতে পারে। দেখো, বেসিক্যালি ombudsman মানে হচ্ছে একটা গভর্নমেন্ট বডি যার কাজ হচ্ছে তোমার যে অসন্তোষগুলো ব্যাংকিং সার্ভিসের প্রতি, সেগুলোকে গ্রহণ করা এবং পর্যাপ্ত যে ব্যবস্থা নেওয়ার উচিত সেই ব্যবস্থাগুলোকে নেওয়া, রাইট? তো আমাদের একটা খুব ফেমাস জায়গা যে এই ব্যাংকিং ombudsman-এর কনসেপ্টটা এসেছিল কোন দেশ থেকে? মূলত সুইডেন থেকে এসেছে। ফাইন। ভারতে আমরা দেখতে পাই 3 ধরনের ombudsman আছে। একটি হচ্ছে ইন্স্যুরেন্স ombudsman, একটি হচ্ছে ব্যাংকিং ombudsman, আরেকটা হচ্ছে ইনকাম ট্যাক্স ombudsman। ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের প্রবলেমের জন্য তুমি ইন্স্যুরেন্স ombudsman-এ যাবে, ইনকাম ট্যাক্স হলে ইনকাম ট্যাক্স ombudsman-এ যাবে, ব্যাংকিং এর ক্ষেত্রে অভিযোগ দায়ের করতে তুমি যাবে হচ্ছে ব্যাংকিং ombudsman-এ। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি 5ই ফেব্রুয়ারি 2021 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে ওয়ান নেশন ওয়ান ombudsman, বা যেখানে আমরা একটা ইন্টিগ্রেটেড ombudsman দেখতে পাই, ইন্টিগ্রেটেড ombudsman-এর যে সিস্টেমটা সেটাকে আমরা দেখতে পাই। কেমন? তাহলে এইটা হয়ে গেল হচ্ছে আসলে ombudsman-এর কনসেপ্টটা। চলো পরের প্রশ্নটা দেখে নিই, আশা করি সবাই উত্তর দিতে পারছো। এবার আমি যেমন বললাম না তোমাদের স্মল ফাইন্যান্স ব্যাংক, ঠিক একইভাবে আমাদের চলে আসে পেমেন্টস ব্যাংক। তো এই পেমেন্টস ব্যাংকের বিষয়টা কি? এটা খুব মজার। দেখো, একটা ব্যাংকের যদি আমরা প্রাইমারি ফাংশন দেখি না, একটা ব্যাংকের প্রাইমারি ফাংশন হয় হচ্ছে মূলত দুটো। কি কি হয়? একটি হচ্ছে ডিপোজিট রাখা, আরেকটা আমরা দেখতে পাই 2 নম্বর, সেটা হচ্ছে লোন জেনারেট করা। তাহলে ডিপোজিট যখন মানে এই ব্যাংক রাখবে, তখন এখানে একটা ব্যাংক 2 ধরনের ডিপোজিট রাখতে পারে, ডিমান্ড ডিপোজিট, আর একটা রাখতে পারে টাইম ডিপোজিট। প্রথম কথা, আমরা যখন দেখি ইন কেস অফ পেমেন্টস ব্যাংক, এরা কোনো ধরনের লোন জেনারেশনের কাজ করতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, পেমেন্টস ব্যাংকের মিনিমাম পেইড আপ ক্যাপিটাল কত জিজ্ঞেস করেছে, এক্ষেত্রে উত্তর যেটা হবে সেই উত্তরটা হচ্ছে, কত হবে উত্তর আমাদের? উত্তর হচ্ছে 100 কোটি টাকা। তার মানে স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে 200 কোটি, পেমেন্টস ব্যাংকের ক্ষেত্রে 100 কোটি। কি কি পড়তে হবে? তাহলে আমরা বুঝতে পারছি এটা মূলত ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য করা হচ্ছে, যারা কিনা কিছু সেভিংস অ্যাকাউন্ট, লো স্যালারি হাউস হোল্ড বা স্মল এন্টারপ্রেনার্স এবং আনঅর্গানাইজ সেক্টরকে দিয়ে থাকে। এবং আমরা দেখতে পাই যে মিনিমাম 100 কোটি টাকা হতে হবে পেইড আপ ক্যাপিটাল। প্রোমোটারের শেয়ারটা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে 40% প্রাথমিকভাবে থাকতে হবে, 12 বছর পর এটাকে 26% আনা যেতে পারে, এবং
40% during the first 5 years after the initiations of startups. কেমন? এদের একটা বিষয় হচ্ছে যেহেতু এরা কোনো ধরনের লোন দিতে পারে না, লোন দেওয়ার ইনএবিলিটির কারণে এখানে কিন্তু এরা কোনো ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না এবং এদের 25% ব্রাঞ্চেস এস্টাবলিশ করতে হবে কোন সেক্টরে? ফরেন এরিয়াতে। ক্লিয়ার হয়েছে? চলো আমরা পরের কোয়েশ্চেনটা চলে যাব। বলা হচ্ছে যে ভারতে সমস্ত ধরনের ইকুইটি সেটেলমেন্ট, মানে আমরা পেমেন্ট করলাম অ্যান্ড তারপরে ইকুইটি সেটেলমেন্টটা কত দিনে হবে? T+4, T+3, T+2, T+1 নাকি অন দি ডে অফ ট্রানজ্যাকশন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা যে উত্তরটা হবে সে উত্তরটা হচ্ছে T+1। অ্যাকচুয়ালি আমরা দেখব T+1 হচ্ছে সঠিক উত্তর। কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই রেসপেক্টে বলে দিই, ভালো করে শুনে নেবে। সেটা হচ্ছে টি ডে বলতে কাকে বোঝায়? যেই ডেতে তুমি ট্রানজ্যাকশনটা করছো, আমি এখানে 15,000 টাকা পেমেন্ট করলাম টু পারচেস দ্য শেয়ার, সেই ডেটাকে আমরা বলি টি ডে বা ট্রানজ্যাকশন ডে। ফাইন। The broker must issue you a contract note for all transaction by the end of T day. তার মানে তোমার হয়ে যে যিনি ব্রোকারই করছেন, এই ব্রোকারটা হতে পারে কোনো মার্কেট প্লেস বা ব্রোকারটা হতে পারে কোনো অ্যাপ্লিকেশন, এনিওয়ান, তাকে কিন্তু সেই দিনের মধ্যেই তোমাকে একটা কন্ট্রাক্ট নোট দিতে হবে। ফাইন। যখন তুমি একটা শেয়ার কিনছো, দ্য সেম উইল বি রিফ্লেক্টেড ইন ইউর ডিম্যাট অ্যাকাউন্ট। তোমার অ্যাকাউন্টে দেখাবে যে দেখো মিস্টার এক্সের নামে টাটা কোম্পানির 10টা শেয়ার জমা পড়লো, 10টা শেয়ার কেনা হলো। এটা তোমাকে কবে দেখাবে? T+1 ডের মাথায়। T+1 ডে শেষ হলো মানে টি ডে +1 ডে। কেমন? এবং আমরা দেখতে পাই অল দি ইকুইটি বা স্টক সেটেলমেন্ট ইন্ডিয়াতে হবে একটা T+1 বেসিসে। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো পরীক্ষায় তোমার জিজ্ঞাসা করতে পারে। নেক্সট চলে যাই, চলো কোয়েশ্চেন নাম্বার 5-এ। যদি কি না, আচ্ছা আমরা আইপিও পড়েছি। আইপিও কি পড়েছিলাম বলো? যে যখন কোনো একটা কোম্পানি প্রথমবারের জন্য লিস্টিং হচ্ছে স্টক মার্কেটে, তখন তাকে আমরা বলি আইপিও করা বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এখানে প্রশ্নটা করছে যে বলো তো, যদি একটা অলরেডি এক্সিস্টিং কোম্পানি, এমন একটা কোম্পানি যেটা আগে লিস্টেড হয়েছে, মনে করো একটা XYZ কোম্পানি, যেই কোম্পানি তার 10%-এর শেয়ার আইপিও করেছিল, এরা আরও 5%-এর শেয়ার মার্কেটে ছাড়তে চাইছে, তাহলে এই ঘটনাটাকে কি বলবো? এই ঘটনাটাকে আমরা নাম দেব হচ্ছে আসলে এফপিও করা। এফপিও হচ্ছে এটার নাম। ফাইন। আ ফলো অন পাবলিক অফার, এফপিও। এফপিওর ফুল ফর্ম কি? ফলো অন পাবলিক অফার। এটা হচ্ছে আমরা যখন দেখতে পাই যে একটা অলরেডি এক্সিস্টিং কোম্পানি আবার করে তার কিছুটা শেয়ার মার্কেটে ছাড়ছে। ঠিক আছে, আমরা একটা এখানে অপশন দেখতে পেলাম রাইট ইস্যু করা। হোয়াট ইজ রাইট ইস্যু? রাইট ইস্যু বলছে এক ধরনের ক্যাশ স্ট্র্যাপড কোম্পানির জন্য একটা ক্যাপিটাল রেজ করার উপায়, যখন সে প্রচণ্ডভাবে ডেপ্ট রয়েছে, টু পে ডাউন ডেপ্ট, ধার শোধ করার জন্য, এটাকে বলছে রাইট ইস্যু করা। ফাইন। আইপিও কাকে বলে জানো? যখন কোনো একটা নতুন কোম্পানি প্রথমবারের জন্য মার্কেটে এসে ওনারশিপের যে মানে ওনারশিপটা অন্যের হাতে তুলে দিতে চাইছে কিছুটা অংশের, সেটাকে বলে আইপিও করা। আমরা রিসেন্ট টাইমে দেখতে পেয়েছি অনেক কোম্পানি ডেইলি বেসিসে করছে। আমরা একটা খুব ফেমাস কোম্পানি LIC-কে করতে দেখতে পেয়েছি। ঠিক আছে, আমরা টাটা টেকনোলজিসকে করতে দেখতে পেয়েছি। আচ্ছা নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চন নাম্বার 6-এ। এর মধ্যে কোনটা সবচেয়ে কম রিস্কি? ইকুইটি, কর্পোরেট বন্ড, ট্রেজারি বিল, সিডি নাকি কমার্শিয়াল পেপার? তো দেখো প্রথমেই যে অপশনটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি সেটা হচ্ছে বন্ড। কেন? কারণ কর্পোরেট বন্ড মানে এটা কিন্তু একটা ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং এটা লং টার্মের জন্য হয় এবং এটা কোম্পানির ক্ষেত্রে, দ্যাটস ওয়াই এর কিন্তু ফেরত না দেওয়ার চান্সেস থাকলেও থাকতে পারে, বাট ইট ইজ রিস্কিয়ার। এখানে আমাকে লিস্ট রিস্কি বার করতে বলেছে, সেক্ষেত্রে ইকুইটিও কিন্তু রিস্কি আমরা জানি। ট্রেজারি বিল, সিডি বা কমার্শিয়াল পেপার রিস্ক অনেকটাই কম থাকে কারণ এগুলো মানি মার্কেট, বাট এর মধ্যে সবচেয়ে কম রিস্কি যদি আমি বলি দেন আই হ্যাভ টু সে সার্টিফিকেট অফ ডিপোজিট। ঠিক আছে,
নেক্সট, এর মধ্যে কোনটাকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট? অ্যান্ড অ্যাকাউন্টস উইচ হ্যাভ জিরো ব্যালেন্স, না এই ধরনের অ্যাকাউন্টকে আমরা বেসিক্যালি বলি, নোট করে নেবে, নো ফ্রিলস অ্যাকাউন্ট। কেমন? এই ধরনের অ্যাকাউন্টকে আমরা বলে থাকি নো ফ্রিলস অ্যাকাউন্ট, যেগুলো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, যেটাকে আমরা রিসেন্ট টাইমে নামটা পেয়েছি প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারে। অ্যাকাউন্টস ওপেন টু ফ্যাসিলিটেট রিপেমেন্ট অফ লোন, তাই কি? একেবারেই নয়। অ্যাকাউন্টস ইন উইচ শেয়ার্স অফ দি কোম্পানিজ আর ট্রেডেড ইন ইলেকট্রনিক ফর্ম, আমাকে আর বাকি অপশন দেখার প্রয়োজনই নেই, আমার অবশ্যই হবে হচ্ছে অপশন সি, কারেক্ট। এমন অ্যাকাউন্টকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট যেটাতে কিনা শেয়ার ট্রেডিং দেখা যায়, মানে বেসিক্যালি আমরা টাকার একটা ফিজিক্যাল ফরম্যাট থেকে ইলেকট্রনিক ফরম্যাটে কনভার্সন করে থাকি এবং সেই জন্যতে এটাকে বলা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট, রাইট। বলছে সিবিডিসি মানে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, এইটা প্রথমবার কে লঞ্চ করেছিল? একটা খুব ফেমাস জায়গা হচ্ছে এই সিবিডিসির সাথে আমরা গুলিয়ে ফেলি বা আমাদের অনেকটা সেম মনে হয়, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিকে। তাহলে দেখো দুটোর মধ্যে এটাই পার্থক্য যে সিবিডিসি বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি এটা কিন্তু একটা লিগাল টেন্ডার। লিগাল টেন্ডার মানে কি? সেটা একটা লিগাল অথেন্টিকেশন রয়েছে, মানে আরবিআই বেসিক্যালি এটাতে স্ট্যাম্প মারছে যে ভাই এটা টাকা। কিন্তু ক্রিপ্টোকারেন্সি একেবারেই কোনোভাবে লিগাল টেন্ডার নয়, এটাতে কেউ লিগাল স্ট্যাম্প ফেলছে না। ডান। তো আমরা দেখেছি রিসেন্ট টাইমে আমাদের এসেছে ই রুপি, তাহলে ই রুপিটা তো আমাদের ইন্ডিয়ার, তাই না? কিন্তু বলছে মানে কোন কান্ট্রি প্রথমবার এই সিবিডিসিটা ইস্যু করেছিল? তাহলে তার নাম হচ্ছে বাহামাস, ইউএসএ, ইউকে, জাপান নাকি চায়না? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা উত্তর নিতে হবে, কি উত্তর নিতে হবে সেটা বলার আগে আমি একটু ছোট্ট করে বলবো যে ফুড এসআই, ডাব্লিউবিপি এবং কেপি পুলিশ পরীক্ষার জন্য কোর্স চলছে, তোমরা কিন্তু অবশ্যই উত্তর দিতে থাকো। কিন্তু যারা আমাদের সাথে যুক্ত হয়ে পড়াশোনা করতে চাও, যে যারা কিনা ভাবছো আমরা কেপি বা পুলিশ বা এই ধরনের পরীক্ষাগুলো দেব, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা কোর্স লঞ্চ করা হচ্ছে আমাদের তরফ থেকে, রাইস এডুকেশনের তরফ থেকে। এবং তোমরা যদি কোর্সের ডিটেলস, ফিস কীরকম, কীভাবে পড়ানো হবে, এই সমস্ত বিষয়তে নলেজ পেতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু 03366203574 এই নাম্বারটায় কল করে নেবে। কেমন? উত্তরটা দেখে নিই, উত্তর হচ্ছে বাহামাস। কেমন? আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 9-এ চলে আসি। বলো যে তোমরা কারা এটার উত্তর সঠিক দিতে পেরেছিলে। বলছে ডিজিটাল মানি যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে সেটাকে কিভাবে সিম্বলাইজ করা হবে? এই ই রুপি সাইন, নাকি ই রুপি ডাব্লিউ, নাকি রুপি ই, নাকি রুপি ই ডিজিটাল কারেন্সি, নাকি রুপি ই আর, কোনটা হবে? তাহলে এখানে এত দূর আমি ভাববো না, আমার খুব সোজা উত্তর হচ্ছে অপশন 1-এরটা। বেসিক্যালি একবার এখানে লিখে দিচ্ছি ই রুপি। দেখতে পাচ্ছ এইভাবে করা হচ্ছে, মানে লঞ্চ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে অগস্ট 2 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু ই রুপিটা লঞ্চ করেছেন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে একটা ক্যাশলেস অ্যান্ড কন্ট্যাক্টলেস ইনস্ট্রুমেন্ট আমরা পাবো ডিজিটাল পেমেন্টের জন্য। কেমন? প্রাইম মিনিস্টার বলছেন যে ই রুপি ভাউচারটা কিন্তু একটা বড় সড়ো রোল প্লে করতে চলেছে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডিবিটি কি? ধরো মানে সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণের জন্য কোনো টাকার অ্যামাউন্ট পাঠানো হলো, সেক্ষেত্রে কিন্তু এখন থেকে ই রুপিতে পাঠানো হতে পারে ভবিষ্যতে, এই চিন্তাভাবনা করা হচ্ছে প্রাইম মিনিস্টারের তরফ থেকে। কেমন? এবং ই রুপি একটা সিম্বল যে হাউ ইন্ডিয়া ইজ প্রোগ্রেসিং বাই কানেক্টিং পিপল উইথ টেকনোলজি। আমরা দেখতে পাচ্ছি টেকনোলজিকে ইউজ করে মানুষজনকে কি করে একত্রিত করা হচ্ছে। কেমন? নেক্সট আমরা চলে যাব যেটা
সেটা হচ্ছে এনপিসিআই মানে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বেশ কিছু ব্যাংকের সাথে টাই আপ করেছে। যারা একান্তই ব্যাংকিং এক্সাম দিচ্ছ তাদের কিন্তু এই নামগুলো মনে রাখতে হবে। অ্যাক্সিস ব্যাংক, বরোদা, কানাড়া ব্যাংক, এইচডিএফসি, আইসিআইসিআই, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, কোটাক মাহিন্দ্রা, পিএনবি, এসবিআই, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 6টা টোটাল আমাদের রয়েছে সরি গভর্নমেন্ট ব্যাংক, এবং এখানে 1 2 3 4 5 5টা রয়েছে প্রাইভেট আন্ডারটেকিং এর ব্যাংক। তাহলে টোটাল আমাদের কতগুলো ব্যাংক? 11টা ব্যাংক রয়েছে। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন বলছে বিটকয়েন কিভাবে তৈরি করা হয়। এটা মূলত বিটকয়েন একটা ব্লকচেন টেকনোলজির থ্রুতে চলে, যেখানে অনেকগুলো সিস্টেম একটা সেন্ট্রাল সিস্টেমের থ্রুতে কানেক্টেড থাকছে, এবং এই ব্লকচেন টেকনোলজির থ্রুতে থাকছে। এবং এই বিটকয়েনগুলো কিভাবে তৈরি করা হচ্ছে সেখানে অপশন বলছে মাইনিং, ওয়ালেট, বাবল, লেজার। তো এই ক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে মাইনিং এর মাধ্যমে। বিটকয়েনকে মাইনিং করে কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যারা মাইনিং এর কাজটা করে তাদেরকে মাইনার্স বলে। বেজেল 1 অ্যাকর্ডটা কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? তাহলে বেজেল 1 এর ব্যাপারে জানবো আমরা মূলত। আনসারটা হচ্ছে 1988। দেখে নি, চলো বেজেল কাকে বলে। এই বেজেল নর্মস বা বেজেল অ্যাকর্ডস, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি বেজেল নর্মস বা বেজেল অ্যাকর্ড হচ্ছে, দেখো আমাদের দেশের ব্যাংকগুলোকে পরিচালনা করার জন্য আরবিআই রয়েছে, কিন্তু কোথাও গিয়ে এই দেশে বিভিন্ন দেশের যে কেন্দ্রীয় ব্যাংকগুলো বা সেন্ট্রাল ব্যাংকগুলো থাকে তাদেরকেও কিন্তু পরিচালনা করা প্রয়োজন হয়ে পড়ে, এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের বেজেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন, যাকে আমরা বলি BCBS, এ লঞ্চ করছে। আসলে কি লঞ্চ করছে? এই বেজেল নর্মসগুলো বা বেজেল অ্যাকর্ডসগুলোকে লঞ্চ করছে। কেমন? এর গোল হচ্ছে টু স্ট্রেংথ দি ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম, ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমটাকে স্ট্রং করা। কেমন? বেজেল 1টা ইন্ট্রোডিউস করা হয়েছিল 1988-এ, এবং এর মূল উদ্দেশ্য ছিল ক্রেডিট রিস্ক। সেখানে রিস্ক ওয়েটেড অ্যাসেট মানে আমরা বলতে পারি ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট, যেটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে ক্যাপিটাল টু CRAR, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। এটা কত ফিক্স করা হচ্ছে? 8%-এ, ঠিক আছে। যেখানে বেসিক্যালি ইট ইজ আ রেশিও অফ ব্যাংকস ক্যাপিটাল। এই ক্যাপিটাল দু রকমের হয়, টায়ার 1 ক্যাপিটাল অ্যান্ড টায়ার 2 ক্যাপিটাল, অ্যান্ড নিচে হয়ে থাকে রিস্ক ওয়েটেড অ্যাসেটস, ঠিক আছে। ভারত কবে এটাকে অ্যাডাপ্ট করছে? 1999 সালে। কেমন? আমাদের পরের যে বেজেল নর্মসটা হয়েছিল সেটা হয়েছিল আমরা দেখতে পাই 2004-এ বেজেল 2 হয়েছিল। এই বেজেল 2-তে 3টে প্যারামিটার ছিল প্রশ্ন করে। একটা হচ্ছে CAR, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, আরেকটা হচ্ছে মার্কেট ডিসিপ্লিন অ্যান্ড সুপারভাইজারি রিভিউ। মাথায় রাখতে হবে। নেক্সট আমরা আসি বেজেল 3-তে, যেটা রিসেন্ট। এটা থেকে আমাকে মূলত জিজ্ঞেস করে, সেটা হচ্ছে এই বেজেল 3 এর ক্ষেত্রে 2010-এ রিলিজ করা হচ্ছে। 4টে ভাইটাল প্যারামিটার্স রয়েছে, ক্যাপিটাল, লেভারেজ, ফান্ডিং অ্যান্ড লিকুইডিটি। মাথায় রাখবে, যেটা কিনা 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময়তে কিন্তু এটাকে গঠন করা হচ্ছে। ফাইন। নন পারফর্মিং অ্যাসেট মানে অফ কমার্শিয়াল ব্যাংকস আর, মূলত আমি বলেছিলাম যে ব্যাংক যখন কাউকে একটা লোন প্রোভাইড করছে সেই লোন অ্যামাউন্টটাকে আমরা বলে থাকি অ্যাসেট ফর দ্য ব্যাংক, ঠিক আছে। বাট এই লোনটা যখন কেউ শোধ করতে পারে না তখন সে আনপেইড লোনটাকে আসলেতে বলা হয়ে থাকে নন পারফর্মিং অ্যাসেট। কেমন? এবং এই নন পারফর্মিং অ্যাসেটের অপশন দেখেই বুঝতে পারছি যে লোন উইচ আর নট গোয়িং টু বি রিপেড উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড অফ টাইম, যেই লোনটা শোধ করা হবে না রিসেন্ট টাইমে, সেগুলোকে বলছি NPA। কেমন? ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও অলরেডি বললাম, ক্যাপিটাল টু রিস্ক অ্যাডজাস্টেড অ্যাসেটস, তাই না? অপশন
ডি হচ্ছে সঠিক উত্তর। যে আমরা দেখতে পাই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও মানে মূলত ক্যাপিটাল, ব্যাংকের ক্যাপিটাল ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেটস। এই ব্যাংকের ক্যাপিটাল হতে পারে আসলে টায়ার 1 ক্যাপিটাল এবং প্লাস টায়ার 2 ক্যাপিটাল, ঠিক আছে, ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেটস। ফাইন, নেক্সট কোয়েশ্চনে চলে যাব। বলছে এর মধ্যে কোনটা ইনফ্লেশন কন্ট্রোলের মেথড নয়? ডিমান্ড কন্ট্রোল করা, সাপ্লাই অফ মানিটাকে কন্ট্রোল করা, ইন্টারেস্ট রেটটাকে কমানো, কমোডিটিসকে রেশনিং করা এবং ডিয়ার মনিটারি পলিসি। তো এই প্রত্যেকটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখো বলছে ডিমান্ড কন্ট্রোল, তা আমরা জানি যে যখন কোনো জিনিসের প্রতি ডিমান্ড বেড়ে যায় এবং ডিমান্ডটা অটোমেটিক্যালি প্রাইসকে বাড়িয়ে দেয়, তাহলে ডিমান্ডটাকে যদি আমি কমানোর চেষ্টা করি প্রাইসটাও কমবে, এবং সেই জন্য অপশন এটা কিন্তু একটা মানে মেথড। এখানে আমাকে প্রশ্ন বলেছে নট। নেক্সট বলছে মানি সাপ্লাই, সেই একই, মানি সাপ্লাই যদি বেড়ে যায় মানে টাকার যোগান যদি অর্থনীতিতে কোনোভাবে বেড়ে যায়, that will increase the demand, that will increase the inflation, right? নেক্সট বলছে তার মানে বিয়েটাও কিন্তু এখানে আসলে হবে। রেট অফ ইন্টারেস্ট যদি কমিয়ে দেওয়া হয় তাহলে ইনভেস্টার পয়েন্ট অফ মানে তাহলে আমরা যে নিচ্ছে তার রেসপেক্টে ভাবতে পারি যে এটাও কিন্তু ইনফ্লেশন কোনোভাবে কন্ট্রোল করতে পারে। দেন বলা হচ্ছে ডিয়ার মানি পলিসি। ডিয়ার মানি পলিসি একটা থেকে চিপ মানি পলিসি, চিপ মানি পলিসি, বা এটাকে আমরা যেটাকে বলে থাকি চিপ মানি পলিসি, দ্যাট মিনস মানি বিকামস চিপার টু টেক ইন দ্য অ্যাজ আ ফর্ম অফ টেকিং লোন। মানে যখন কিনা ডিয়ার মানি পলিসি বলতে কি বোঝায়, যখন কিনা ইন্টারেস্ট রেট ব্যাংক বাড়িয়ে দেয়, ঠিক আছে, আরবিআই কি করছে রেপো রেট ইত্যাদি বাড়িয়ে দিচ্ছে, ফলত ব্যাংকও তার রেটও বাড়িয়ে দিচ্ছে এবং তাতে কিন্তু আলটিমেটলি মানি সাপ্লাইতে ইম্প্যাক্ট পড়বে, কমে যাবে মানি সাপ্লাই এবং ফলত প্রাইসটাও কমবে। তার মানে ডিয়ার মানি পলিসি, ডিয়ার মনিটারি পলিসিও কিন্তু একটা মানে পদ্ধতি, কিন্তু কমোডিটি রেশনিং করা সেটা কিন্তু একটা মেথড নয় ইনফ্লেশনের, ঠিক আছে। কমোডিটি নিয়ে আমি কি করে মানে করতে পারি। নেক্সট, এনইআর এবং আরইআর এর মধ্যে ডিফারেন্স বলো, তাহলে এখানে একটুখানি এক্সপ্লেন করে দিই আগে। হোয়াট ইজ এনইআর? এনইআর মানে হচ্ছে বেসিক্যালি নমিনাল এক্সচেঞ্জ রেট। ফার্স্টে বলি হোয়াট ইজ এনইআর, নমিনাল এক্সচেঞ্জ রেট। কেমন? এটা হচ্ছে নমিনাল এক্সচেঞ্জ রেট। কি করা হচ্ছে, $1 পারচেস করতে গেলে আমাকে 82 রুপি খরচা করতে হচ্ছে, তাহলে 82 হচ্ছে ডলারের রেসপেক্টে নমিনাল এক্সচেঞ্জ রেট। ফাইন, চলে আসি হোয়াট ইজ রিয়েল এক্সচেঞ্জ রেট। রিয়েল এক্সচেঞ্জ রেট মূলত হচ্ছে নমিনাল এক্সচেঞ্জ রেটটা which is inflation adjusted, which is inflation adjusted, তার মানে ইনফ্লেশন দ্বারা যদি আমি অ্যাডজাস্ট করে দিই কোনো মানে নমিনাল রেটটাকে, তবে আমি পেয়ে যাচ্ছি রিয়েল এক্সচেঞ্জ রেট। কারণ দেখো যে আজকে যদি ইউএসএতে 10% ইনফ্লেশন আসে এবং আজকে যদি মানে ইন্ডিয়াতে 20% ইনফ্লেশন আসে, তাহলে কিন্তু আমরা জানি ইনফ্লেশন মানির যে নিজস্ব ভ্যালুটা সেটাতে ইম্প্যাক্ট ফেলে এবং ফলত আমরা কিন্তু $1 মানেই যে 82 রুপি সেটা কিন্তু বলতে পারবো না। কারেক্ট। নেক্সট আমি চলে আসি, এর সাথে আরও দুটো থাকে, সেটা হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ, সরি জাস্ট ওয়েট, আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে নমিনাল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। কাকে বলবো? নমিনাল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে নমিনাল এক্সচেঞ্জ রেট অফ ith কারেন্সি এবং সেটার যে ওয়েটেজ রয়েছে এটাকে আমি সামেশন করে দিলাম। কেমন? তাহলে এখানে বেসিক্যালি একের বেশি মোর দ্যান ওয়ান অফ দি কারেন্সিকে নিয়ে কাজ করছি। ধরো মনে করো বলা হলো যে US ডলার রয়েছে 60% আর ইউরো রয়েছে 40% এবং সেটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম এবং করে দেওয়ার ফলে আমি কি পেয়ে গেলাম? এনইআর। ফাইন, হোয়াট ইজ রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট? তাহলে সিমিলারলি একইভাবে আমি বলতে পারি আমি প্রত্যেকটার ইনফ্লেশন অ্যাডজাস্টেড বার করব
এবং সেগুলোর ওয়েটেজগুলোকে দিয়ে গুণ করে আমি সেটাকে সামেশন করে দেবো। এটা হচ্ছে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। এবার আমাকে প্রশ্নটা কি দিয়েছে দেখে নেওয়া যাক। প্রশ্ন বলেছে যে ডিফারেন্সটা বার করতে বলেছে এনইইআর আর আরইইআর এর মধ্যে। তাহলে এনইইআর যখন কারেন্ট রেট অফ ইনফ্লেশন ইজ অ্যাডজাস্টেড, ইট ইজ নট অ্যাডজাস্টেড ইন আরইইআর। একদমই উল্টো স্টেটমেন্ট হওয়া উচিত, যে যখন এনইইআরটায় কিন্তু কারেন্ট রেট ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করা হচ্ছে না, while the rate of inflation is adjusted in RER, it is left unadjusted in the NER. আমি কি এটাকে বলতে পারি? আমি কি এটাকে বলতে পারি? দেখে নেওয়া যাক উত্তরটা। আমি কি এটাকে অপশন টুকে বলতে পারি? অবশ্যই পারি। ক্লিয়ার? যে যখন কিনা আরইআর এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেট অফ ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করা হচ্ছে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে, সেটা কিন্তু এনইইআর বা নমিনাল এফেক্টিভ এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে আনঅ্যাডজাস্টেডই থেকে যাচ্ছে। কেমন? সো দিস ইজ দ্য বেসিক্যালি ডিফারেন্স বিটুইন এনইইআর অ্যান্ড আরইইআর। তো স্টুডেন্টস, আমাদের ক্লাস এতটুকুই। আশা করি ক্লাসটা ভালো লাগলো। যদি তোমরা আরও রিকোয়েস্ট করো, আমি ব্যাংকিং অ্যাওয়ারনেসের উপরে আরও বেশ কিছু ক্লাসেস নিয়ে আসার চেষ্টা করব। দেখে নাও যে এখানে WBPSCর ফুড এসআই এবং ক্লার্কশিপের পরীক্ষা চলছে। WBCS মিসলেনিয়াস, কেপি, SSMTS এই সমস্ত পরীক্ষাগুলোর পড়াশোনা করানো হয়ে থাকে রাইস এডুকেশনের তরফ থেকে, এবং আমাদের নতুন ব্যাচও লঞ্চ হচ্ছে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে। যদি জয়েন হতে চাও প্লিজ এই নাম্বারটা একটুখানি কল করে তোমরা কোয়ারি করে নেবে। এবং আশা করি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। জোরদার প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।